ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণকে মাইকোসও কিন্তু বলা হয়ে থাকে। এই ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণ অনেক সময় ত্বকে বা নখে বা অনেক সময় দেখা যায় ফুসফুসকেও কিন্তু প্রভাবিত করতে পারে, এবং এই ধরনের সংক্রমণ যদি খুব মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে তখন কিন্তু সেটি সিস্টেমিক সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন টিভির নিয়মিত আয়োজন দাবানা ফার্মাসিউটিক্যালস নিবেদিত আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। সুপ্রিয় দর্শক, এই ছত্রাকের সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর এবিউ কবির চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো। স্যার, আমরা যেহেতু প্রথমেই বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, সো প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে ফাঙ্গাল ইনফেকশন বলতে আসলে কোন ডিজিজটাকে বোঝায়? ফাঙ্গাল ইনফেকশন একটা ইংলিশ নাম, যদি বাংলায় ছত্রাক বলা হয়, তবে ফাঙ্গাল ইনফেকশন নামে মানুষ এটাকে বেশি চিনে। তো এটা বিভিন্ন রকম ফাঙ্গাস যেটাকে বলা হয় এক ধরনের, এটা অ্যাকচুয়ালি একটা এই নন ক্লোরোফিল জাতীয় প্ল্যান্ট জাতীয় একটা পরজীবী, যারা ফাঙ্গাস বলা হয়। ফাঙ্গাস বিভিন্ন রকম থাকে, ডার্মাটোফাইট থাকে, সেখানে ক্যান্ডিডা থাকে, ক্যান্ডিডা এলবিগান্স যার নাম হয়, এরকম বিভিন্ন রকম প্রজাতির ফাঙ্গাস থেকে এটা সংক্রমিত হয়। তো দেখা যাচ্ছে যে এক এক ধরনের ফাঙ্গাসের সংক্রমণে এক এক ধরনের ওষুধ ব্যবহার করতে হয় এবং উপসর্গও ভিন্ন ভিন্ন হয়। যেমন এখন আপনি বলছিলেন যে সিস্টেমিকে যেতে পারে, তো একমাত্র দেখা যাচ্ছে যে ক্যান্ডিডা স্পেসিস যেটা, সেটা অ্যাসপারাগিলোস, এই দুইটা জিনিসই সিস্টেমিক ইনভলভমেন্ট করে, যেটা ইসোফ্যাগাস ইনভলভমেন্ট করতে পারে, লাংস ইনভলভমেন্ট করতে পারে, এবং আরও কিছু ডিপ মাইকোসিস আছে, ডিপ ফাঙ্গাল ইনফেকশন, যেগুলি আমাদের দেশে খুব কম দেখা যায়। তাতে স্কিনে অনেক ভয়ানক রোগ দেখাতে, লবোমাইকোসিস, ব্লাস্টোমাইকোসিস, এবং এইগুলি আমাদের দেশে খুব কম হয়, রেয়ারলি দেখা যায়। এগুলো আফ্রিকাতে দেখা যাচ্ছে, ইন্ডিয়ার কোনো দেশে, শ্রীলঙ্কাতে, বা আমাদের দেশে খুব কম। তো আমাদের দেশে যে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যার ত্বকের উপরিভাগ হয়, সেই ফাঙ্গাসটি বেশি দেখা যায় এবং অত্যন্ত এটা এখন অনেক প্রসার অনেক বেশি। আমাদের দেশে এখন অনেকটা এন্ডেমিক আকারে এই ফাঙ্গাস দেখা দিয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশনটা সব থেকে বেশি হয়ে থাকে? আমাদের দেশে যেটা টিনিয়া আমরা বলি, এটা সবচেয়ে বেশি হয়। টিনিয়া এমন একটা রোগ যেটার নাম টিনিয়া ধরা হয়েছে। টিনিয়া যদি মাথায় হয় বলে ক্যাপিটিস, মুখে বলে ফেসি, এটা গায়ে হলে বলে কর্পোরিস, আর যদি শরীরের ভাঁজে হয় এটাকে ইন্টারট্রিগো বা টিনিয়া যেটা ক্রিরিস অথবা টিনিয়া এক্সিলে, এবং নখে হইতে পারে টিনিয়া আঙ্গুই, নখের মধ্যে দেখা দেয়। এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে চোখে হয়, যেটা মাইক্রোমাইকোসিস, এটা অনেক ডেঞ্জারাস, এটা আমাদের দেশে খুব কম। শুধুমাত্র করোনার সময় কিছু দেখা দিয়েছিল, তো আমাদের দেশে চিহ্নিত হয়নি সেটা, কিন্তু আমাদের দেশে বেশিরভাগই এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বা কিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। এবং এই প্রজাতির ফাঙ্গাসটা কিন্তু অনেক গুড ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্ট এবং দীর্ঘকাল ট্রিটমেন্ট করতে হয় না। আমরা একটু ট্রিটমেন্টের দিকে আমরা আরও পরে যাব, তার আগে আমরা আরও বিস্তারিত জানতে চাই এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। যে বাংলাদেশে আমরা যতটুকু জানি যে ছোট বড় ছেলে বা পুরুষ সবার ক্ষেত্রেই, বা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে থাকে। আমরা স্পেশালি জানি যে দাঁত হয়ে থাকে। ফাঙ্গাল ইনফেকশন বলতে আমাদের দেশে যেটা হয় দাঁত, সো দাঁত সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, দাঁত এটার পুরাতন নাম দাঁত বলা হয়, দাঁত না অ্যাকচুয়ালি দাউদ ও দাঁত দুটি, দাউদ বলে কথ্য ভাষায়, কিন্তু অ্যাকচুয়ালি যে লিখিত বাংলায় বলা হয় দাঁত। এই দাঁতটা এই স্কিনের উপরে হয় এবং যে কোনো বয়সে যে কারো হতে পারে। ছোট শিশুর ইমিউনিটির কারণে অনেকটা কম হয়, কিন্তু পরবর্তীকালে যে কোনো, এটা সংক্রামিত একটা রোগ, একজন তে ছোঁয়ায়, এই জন্য ছুতি দাউদও বলা হয়, কারণ ছোঁয়ার মাধ্যমে হয়। ছুত মানে ছোঁয়া, ছুতি দাউদ বলে, কোনো ফুল দাউদ বলে এটাকে, কারণ এই দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো আকার দেখা দেয়, এর ফুল দাউদও বলে। তো এই দাউদটা আমাদের দেশে দাঁত অনেক বেশি দেখা দেয়, কারণ পরিবারের কারো থাকলে হয়তো একটা মানুষ একই বিছানায় বসলো, টেবিলে বসলো, এক কাপড় আরেকজনের কাপড় পরলো, তার থেকে সংক্রমিত হয়ে যায়। কারণ ওই যে হাইফি বলা হয় ফাঙ্গাসের, হাইফিটা এটা জীবিত, এটা যদি কোথায় থাকে, এটা সঙ্গে সঙ্গে যদি ত্বকে লাগতে পারে সরাসরি অথবা কাপড়ের মধ্যে, তা থেকে সংক্রমিত হয়। তার মানে হচ্ছে যে স্যার, পরিবারের একজনের যদি দাঁত বা দাউত হয়ে থাকে তাহলে বাকি সদস্যদেরও হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কীরকম হবে? আচ্ছা, ট্রিটমেন্ট প্রথম পন্থা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি পরিবারে দেখা দেয়, তখন সবাই চেষ্টা করবে যার যার বিছানার চাদর, বালিশের কভার, নিজের যে ব্যবহৃত টাওয়েল বা গামছা যাই থাক, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই যেন এইটা একজন থেকে আরেকজন না ছড়ায়, এই সংক্রমণ থেকে রক্ষা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত প্রয়োজন। যেমন যে ব্যবহার্য জিনিস, চিরুনি বা এই যে
বাথরুমের অন্যান্য জায়গা এগুলিকে ডিসেনিটাইজ বা স্যানিটাইজ করতে হবে। অর্থাৎ এখানে হ্যান্ড ওয়াশের অনেক বেশি মূল্য, কারণ হ্যান্ড ওয়াশ আমরা দেখছি করোনাতে অনেক ভালো একটা জিনিস। এইখানে যাতে ছত্রাক যে বাসায় হবে সেখানে সবাই ঘরে আসলে হাত ধুয়ে আসবে, হাত পরিষ্কার করে তারপর বাচ্চা করে নেবে, কাজ করবে বা হাত মিলাবে, যাই করবে এই হ্যান্ড ওয়াশ, তারপরে কাপড় চোপড় পরিষ্কার। যার ছত্রাক দেখা দিয়েছে সে ছত্রাকে যখন ট্রিটমেন্ট শুরু হবে তার কাপড়গুলো কিন্তু প্রতিদিন সুন্দর পরিষ্কার করে ধুতে হবে, রোদে শুকাইতে হবে অথবা ইস্ত্রি করতে হবে, যাতে ওই ফাঙ্গাসটা ওই কাপড়ে লেগে না থাকে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন। পরবর্তী দেখা গেলো যে এটা রোগের বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়। যেমন এই রোগের চিকিৎসা শুরু হয় অনেক আগে, যে নাম্বার 1 ট্রিটমেন্ট ছিল পলিন অ্যান্টিবায়োটিক, যেটাকে নিস্টেটিন বলা হয়। এটা একটা যেটা অ্যাবজর্পশন কম হয়, এটা শুরু হয়। পরবর্তীতে আসে এটা যখন পেনিসিলিন আবিষ্কার হয়, গ্রাইসোফালমান পেনিসিলিনাম, সে কিন্তু একটা উৎপাদন যেটাকে গ্রাইসোবিনবে আমরা এত বছর ব্যবহার করেছি, এই একটা উপাদান যেটা ওষুধ, খাওয়ার ওষুধ ব্যবহৃত হয়। পরবর্তীতে দেখা গেল যে এই ওষুধটা যেটাকে গ্রাইসোবিন বলা হয়, এটা স্পোর বিয়ারিং ফাঙ্গাস যেগুলি থাকে সেগুলিতে কাজ করে না। যেমন একটা আমরা যাকে বলি ছুলি বা ছুলি গায়ের মধ্যে হয়, এটা এক ধরনের ফাঙ্গাস যেটাকে বাংলায় ছুলি বা সলমি বলা হয়। তো এইটা আবার কাজ করে, স্পোর থাকে, কাজ করে না। তারপরে যেটা ক্যান্ডিডা, এখানে স্পোর থাকে, এই জন্য গ্রাইসোবিন কাজ করে না। অনেক রিসার্চের পরে আবিষ্কার হলো অ্যাজোল গ্রুপ। তো অ্যাজোল গ্রুপের মধ্যে ইকোনাজল, মিকোনাজল, ইট্রাকেনাজল, ইবারকোনাজল, পসাকোনাজল এবং ভরিকোনাজল, এই অনেক ওষুধ এসে গেছে পরবর্তী, যারা স্পোরে কাজ করে, স্পোর বিয়ারিং ফাঙ্গাসের মধ্যে কাজ করে। তো এটা হলো খাবার ওষুধ। তারপর লাগানোর ওষুধ আছে, বিভিন্ন লাগানোর ওষুধ পাওয়া যায়। অ্যালিন গ্রুপ আর একটা আছে, অ্যালিন গ্রুপ যেটাকে বলে টার্বিনাফিন, ওখানে ওষুধ পাওয়া যায় খাওয়া লাগানোর। এই ওষুধগুলি বিভিন্ন রকম ওষুধ আছে, বিভিন্ন রকম প্রক্রিয়া, যেমন কোনোটা ক্রিম, কোনোটা অয়েন্টমেন্ট, কোনোটা লোশন, যেমন মাথায় লোশন ব্যবহার করে, নখে লোশন ব্যবহার করে, আবার কোনোটা আছে পাউডার আকৃতির তৈরি হয়, কারণ বেসটা বিভিন্ন রকম। বেস মানে যে অরিজিনের উপর, যার মধ্যে ওই ওষুধটা দেওয়া হয়। তো এই ডিপেন্ডস অন কখন কোথায় দিব। যখন শরীরে ভাজে যদি হয় তখন পাউডারটা ভালো কাজ করে, বা ভিজা রেশন হয় পাউডার ভালো কাজ করে, তখন এই উপাদানটাকে বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি করে এটা ব্যবহার করা হয়। অনেকেই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই শুধুমাত্র ফার্মেসিতে যেই কিন্তু ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মলম বা ক্রিম বা অনেক ধরনের ওষুধপত্র নিয়ে কিন্তু তারা নিজেরাই খাচ্ছে বা ক্রিম ইউজ করছে। এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে অ্যান্টি রেজিস্ট্যান্স গ্রো করছে দিন দিন? সেলফ মেডিকেশন ইজ এ ডেঞ্জার। নিজের চিকিৎসা করা ভয়ঙ্কর। তো নিজের চিকিৎসা মানে মানুষ তো ওষুধের নাম জানে না, ফার্মেসি যায়, ফার্মেসি থেকে ওষুধ কিনে, অথবা পরিচিত কাউকে ফোন করে, সেটা ভাই হইতে পারে, খালা হইতে, মামা হইতে, মামি হইতে পারে, যে করে ফোন করে বলে যে আমি কোন ওষুধ খাবো সেটা, বা দোকানদারকে বলে। তাতে হয় কি যে কোন ফাঙ্গাসে কোন ওষুধ না বুঝে সেটা দিয়ে দেয়, এবং এই ওষুধ যদি অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে এই ফাঙ্গাল রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে বা ফেলিওর অফ ট্রিটমেন্ট, এই যত্রতত্র যেখানে সেখানে বা মাইকে বিক্রি প্রচার করে বিভিন্ন জায়গায় দাউদের মলম বিক্রি হয়। তো এতে হয় কি যে ফাঙ্গাসগুলি বেয়ারা হয়ে যায়, অর্থাৎ রেসিস্ট্যান্স ডেভেলপ করে এবং পরে ওষুধে কাজ করতে যায় না এবং রোগটা দীর্ঘমেয়াদী হয়। যদিও চিকিৎসা বললাম অল্প মেয়াদী, কিন্তু যখন এটা রেসিস্ট্যান্ট বা ফেলিওর অফ ট্রিটমেন্ট হয় তখন রোগীরা করে কি 7 দিনে রোগ ভালো হওয়ার পরে আর ওষুধ খায় না, 10 দিন পরে ওষুধ খায় না, যে নিয়ম আছে প্রত্যেকটা অ্যান্টিফাঙ্গাল কয়দিন খাবে। তো না খাওয়ার কারণে এটা কিন্তু যাচ্ছে না, এই ফাঙ্গাসটা ডরমেন্ট হয়ে যায়, অথবা এটার যে কার্যকারিতা কমে যাওয়ার কারণে দেখা যায় ফাঙ্গাসটা নাই, কিন্তু কালো ছোপ দাগ থাকতে পারে অথবা চুলকানো থাকতে পারে না, এটা অ্যাক্টিভ ফাঙ্গাস আছে, কিন্তু এটা মানুষ বুঝতে পারে না, যে কারণে এই ফেলিওর অফ ট্রিটমেন্ট খুব দেখা দেয়। তাই যত্রতত্র যেখানে সেখানে যে যার তার কাছ থেকে জেনে অ্যাকচুয়ালি কোয়ালিফাইড ডাক্তারের চিকিৎসা ছাড়া এটা একটু ব্যবহার করা উচিত নয়। একজন ভালো জেনারেল ফিজিশিয়ান অথবা চর্মরোগ বিশেষজ্ঞর উপদেশ ছাড়া যে কোনো চর্মরোগের ওষুধ ব্যবহার করলে, কারণ চর্মরোগ মোস্ট অফ দি রোগস অ্যালাইক বলে, অনেক ধরনের রোগ একরকম, হয়তো এটা এক্সিমা, এটা ছত্রাক না, বা এটা ফাঙ্গাস না, এটা দাঁত না, তখন উল্টা ওষুধে উল্টা কাজ হয়। যখন পিপাসা লাগে আমরা পানি খাবো, সেখানে মুড়ি খাইলে চলবে না, বিস্কুট খাইলে চলবে না, সেইখানে যখন যে ফাঙ্গাস হবে সেইটার ওষুধ দিতে হবে, উল্টা ওষুধ দিলে রোগটা বেড়ে যেতে পারে। যেমন অনেকে স্টেরয়েড ব্যবহার করে ফাঙ্গাসে, দোকানদার হয়তো সে তো আর ডাক্তার না, জানে না, সে একটা মলম দিয়ে সের মধ্যে আছে স্টেরয়েড, বেটামিথেসন আর ক্লোবেসল প্রোপায়নের। তো তাতে হয় কি ফাঙ্গাসটা দুইটা প্রবলেম হয়। 1 নম্বর প্রবলেম হয় এটা আপাতত দৃষ্টিতে দেখা যায় ফাঙ্গাসটা নাই, তার কারণ হলো স্টেরয়েড করে কি ওই স্কিনের যে ইনফ্লামেশনটা কমিয়ে দেয়, তখন ফাঙ্গাসটা দেখা যায় না, ওরা লুকিয়ে থাকে, কিন্তু যখনই এটা আবার ছেড়ে দেয় আবার এটা ভেসে ওঠে।
প্রায় রোগীরা বলে স্যার মলম লাগাইলেই কিন্তু কমে যায়, আবার হয়। তার মানে এটা সঠিক চিকিৎসা নয়। সঠিক চিকিৎসা দিতে হবে, অ্যান্টি ফাঙ্গাল যে উপাদান সেটা দিতে হবে, সেখানে স্টেরয়েড বা অন্য কিছু ব্যবহার করা চলবে না। তাই স্যার আপনি যেহেতু স্টেরয়েডের বিষয়টি নিয়ে আসলেন, অনেক চিকিৎসকরা কিন্তু আমরা দেখেছি যে তারা অ্যাকিউট কন্ডিশনে যখন থাকে, যখন সেটা আনকন্ট্রোল থাকে প্রাথমিক অবস্থায়, তখন কিন্তু তারা স্টেরয়েড জাতীয় ক্রিম কিন্তু তারা সাজেস্ট করছে। এই বিষয়ে আপনার মতামত কি, যে স্টেরয়েডটা আসলে কতটুকু নিরাপদ এই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে? এই স্টেরয়েডটা অনেকে বলে ধন্যের তরী, যে ভাষাটা ব্যবহৃত হয়, যে এটা দিলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। স্টেরয়েড এমন একটা জিনিস। আচ্ছা, স্টেরয়েড ইজ এ হিলার অ্যান্ড স্টেরয়েড ইজ এ কিলার বলা হয়। এটা একটা মানুষকে, এবং এটা একটা ইমার্জেন্সি ওষুধ, ইমার্জেন্সি ব্যবহার করতে হয়। স্টেরয়েড কোনো তার যদি উপসর্গ স্টেরয়েড প্রয়োজন, স্টেরয়েড দিলে কি হয়, স্টেরয়েড দিলে যে কোনো রোগ সাময়িকভাবে সারতে পারে। তার কারণ এটা অ্যান্টি ইনফ্লেমেটরি, এটা একটা ইমিউনোমোডুলেটরি অথবা একটা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ, যে কোনো রোগ হঠাৎ করে সেরে যেতে পারে। এই সারাই কিন্তু আসলে সারা নয়। এই জন্য স্টেরয়েড অনেকে ব্যবহার এই জন্য করেন যে রোগীকে চমক দেখানোর জন্য, অর্থাৎ স্টেরয়েড ইঞ্জেকশন দিলে এটা ভালো হয়ে যায়। আমার মনে পড়ে আমার একজন বন্ধু বলতেছিলেন কোনো এক সময়, যে উনি একজন ডাক্তার, যে আমি চোখে কোনো রোগ হলে সঙ্গে সঙ্গে স্টেরয়েড দিয়ে দিই, রোগী মহা খুশি। কিন্তু এই খুশি আসলে ঠিক না, কারণ চোখে স্টেরয়েড ব্যবহার করলে তার গ্লুকোমা হইতে পারে, স্টেরয়েডের কারণে এই চোখের অনেক ক্ষতি হতে পারে। চোখ সম্বন্ধে বললাম আমি, তো এইরকম স্কিনও কিন্তু ওই ধরনের ক্ষতি হতে পারে। চোখ যেহেতু অত্যন্ত একটি ইম্পর্টেন্ট অর্গান, তবে স্টেরয়েড ব্যবহার করতে হয়। একটা খুবই মূল্যবান ওষুধ, কারণ এটার ডোজ ঠিকমতো দিতে হবে, এটা যে ডিউরেশন ঠিকমতো দিতে হবে, কখন কোথায় ব্যবহার করতে হবে, এটার পরিমাণ এবং পরিমিতি জেনে ব্যবহার করতে হবে। স্টেরয়েড ব্যবহার করা যাবে না তা না, এটা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা যাবে না, প্রয়োজনে কমও করা যাবে না। সেই জন্য স্টেরয়েডের ব্যাপারে সবচেয়ে বড় কথা সাবধান, এবং স্টেরয়েড ব্যবহার করতে একজন কোয়ালিফাইড চিকিৎসক স্টেরয়েড ব্যবহার করবে, যে স্টেরয়েড ব্যবহার। কারণ দেখা যাচ্ছে ইঞ্জেকশন, ট্রাইমেসিনার ইঞ্জেকশন খুবই পরিচিত, ইঞ্জেকশন দিলে যে রোগী হোক, সেটা একজিমা হোক, দাও তো সাময়িকভাবে সেরে যায়, আবার ছেড়ে দেয়। যেমন সরিয়াসিসে অনেক স্টেরয়েড ব্যবহার করেন, তো এটা হয় কি বলা ডাবল এইচও, এটা দিলে এই ওই সঙ্গে সঙ্গে কমে যায়, কিন্তু পরবর্তীকালে এটা বাড়ে। আস্তে আস্তে এটাকে বলা হয় শাকের করা, দিলেও মুশকিল, না দিলেও মুশকিল। স্টেরয়েড ব্যবহার করতে খুবই সাবধান থাকতে হবে। স্টেরয়েড ব্যবহার করা জানতে হবে যে আমার স্টেরয়েড প্রয়োজন কিনা। আমাদের যে দুই ধরনের রোগী পাওয়া যায়, কেউ স্টেরয়েডের ভীতি, কেউ স্টেরয়েডের প্রীতি। অনেকে স্টেরয়েড ভয়ে, স্টেরয়েড প্রয়োজন। যেমন কোনো কোনো রোগ আছে স্টেরয়েড ছাড়া, যেমন পেমফিগাস, ডেডলি ডিজিজ, স্টেরয়েড খাইতেই হবে, কিন্তু ভয়ে অনেকে ব্যবহার করেন, এটা ভীতি। অনেকের প্রীতি, স্টেরয়েড খুব আরামের। যেমন একজন রুগী, বেশ নাম করা একজন রুগী, দ্রুত ভালো হয়ে যায়। কোনো একজন খুব নাম করা একজন ভদ্রলোক আমাকে কালকে ফোন করছিলেন, তো উনি দেখি যে ওনার মুখে একটা প্রবলেম, খুব স্পটেড স্টেরয়েড ব্যবহার করতেছেন। তারপর উনি খুশি, মুখটা ভালো। আমি ওনাকে মেসেজ জানালাম যে এটা অ্যাকচুয়ালি ঠিক করতেছে না, আমি স্টেরয়েডে তখন ক্ষতি হচ্ছে আপনার স্কিনের উপরে লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই স্টেরয়েড দিলে যেমন ফর্সা, অনেকে ফর্সা হইতে যায়, স্টেরয়েড লাগে এই মুখে যে দাগগুলি সাময়িক কমে যায়, মুখের উপরে যে ক্যারাটিন লেয়ারটা এটা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় আস্তে 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 আস্তে। তাতে দেখা যায় এই যে রক্তনালীগুলি ভেসে ওঠে, মানে চেহারাটা অনেক লাল লাগে, পরিষ্কার লাগে, ফর্সা লাগে। তো অনেকে স্টেরয়েড ব্যবহার করে ফেসে অথবা শরীরে। তাই স্টেরয়েড এমন একটা ওষুধ, যেটা ক্রিম হোক, ট্যাবলেট হোক, সিরাপ হোক, বা যে কোনো প্রক্রিয়া, ইঞ্জেকশন, এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার রোগ কী, রোগীকে জানতে হবে সেই রোগটা কী, এই চিকিৎসক কী ডায়াগনোসিস করেন। ডায়াগনোসিস ছাড়া কোনো স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, অর্থাৎ আপনি যেটা বলছেন যে ডায়াগনোসিস করতে হবে, এবং যদি ইউজ করতেই হয় সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি কতটুকু ডোজ ফিক্স করেছেন সেটি প্রপারলি মেইনটেইন, এবং কতদিন সেটা দিবে, কিভাবে সেই ওষুধ থেকে বেরিয়ে আসবে, এই পুরো প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আচ্ছা স্যার, আমরা এই ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আপনি খুব বিস্তারিতভাবে বললেন যে আসলে স্টেরয়েড ইউজ করাটা আসলে কতটুকু আমাদের জন্য নিরাপদ, আর যদি ইউজ করতেই হয় সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই করতে হবে। এখন আপনার কাছে একটু জানতে চাই যে অনেক সময় আপনি বলছিলেন যে ইনজেকশন দেওয়া হয়, তো ইনজেক্টেবল ওয়েতে যখন এই ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট করা হয় সেটি কি আসলে রিসার্চ বেসড? আচ্ছা, প্রথম কথা হলো স্টেরয়েড কোনো অবস্থাতেই ফাঙ্গাল ইনফেকশনে ইনজেকশন বা কোনো প্রক্রিয়া দেওয়া যাবে না। আচ্ছা, ইনজেকশন যে ফাঙ্গাসে দেওয়া হয়, যে ইনজেকশন
ভরিকোনাজল ইঞ্জেকশন পাওয়া যায়, বা এই ধরনের যে ইঞ্জেকশনগুলি এখন এইগুলি ডিপ ফাঙ্গাসে, যেমন অ্যাসপারাগাইলোসিস নামে একটা রোগ আছে যেটা ফাঙ্গাস হলে মানুষের মৃত্যু হইতে পারে। তো মৃত্যু হইতে পারে, সেই জন্য তখন ইঞ্জেকশন। মাইক্রোমাইকোসিস নামে একটা ফাঙ্গাস আসলো যখন করোনা হলো, দিল্লিতে অনেক দেখা দিল, ইন্ডিয়াতে অনেক বেশি এই রোগটা আসলো। আসার পরে কিন্তু ওই অতি তাড়াতাড়ি দ্রুত এটাকে কন্ট্রোল করলে ওই ইঞ্জেকশন দিয়ে, এটা একটা অ্যাজোল গ্রুপের ইঞ্জেকশন কিন্তু কম ব্যবহৃত হয়, এবং কেবলমাত্র যে ফাঙ্গাসগুলি ডেঞ্জারাস এবং ডেডলি এবং যেগুলির কারণে মৃত্যু হইতে পারে সেই ফাঙ্গাসই ব্যবহার করা হয়, যেগুলো খুব অ্যাডভান্স লেভেলে চলে যায়, অ্যাডভান্স লেভেল অথবা ডিপ ফাঙ্গাস, ডিপ মাইকোসিস, অনেক কমপ্লিকেটেড ফাঙ্গাসে, যেমন সিস্টেমিক, আপনি বলছিলেন আলোচনার মধ্যে, সিস্টেমে যখন যাবে, যেমন লাংসে যদি যায় সিস্টেমে, বা ইসোফাগাসে একটা মানুষের ক্যান্সার রোগী, তার ইসোফাগাসে ফাঙ্গাস দেখা দিল, এটাকে বলা হয় যেমন অরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, সেখানে আমাদের ইঞ্জেকশন দিতে হয়। সেখানে ভরিকোনাজল একটা গ্রুপ আছে, যে গ্রুপে ইঞ্জেকশন দেওয়া হয়, ওই ইঞ্জেকশন দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা যায় তখনই যখন এটা অনেক সিরিয়াস এবং ডেঞ্জারাস এবং লাইফ সেভিং যখন দরকার এবং লাইফ এন্ডেঞ্জারিং ফাঙ্গাস হয়, তখনই ইঞ্জেকশনগুলি ব্যবহার করা হয়। সাময়িকভাবে আমরা এমনি সমসাময়িক ট্রিটমেন্টে ইঞ্জেকশনের এখানে বেশি ফলাফল নাই এবং ব্যবহৃত হয় না। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ইনজেক্টেবল ওয়েটা ইউজ করা হয় কিনা? না, বাংলাদেশে এই যে ডিপ মাইকোসিস, ডিপ ফাঙ্গাস আমরা কখনো ব্যবহার করেন, এই ধরনের ফাঙ্গাস আমাদের দেশে নাই। তো একমাত্র আমি একটা রোগীর মনে পড়ে, ওনার ক্যান্সার ছিল গলার মধ্যে, ওই গলায় যদি ক্যান্সার হয় তখন ওই ক্যান্সারের উপরে ফাঙ্গাল ইনফেকশন হয়, সেইখানে আমরা ইঞ্জেকশন 2-1 ব্যবহার করছি, খুবই কম, এবং আমাদের দেশে পাওয়া যায় না ইঞ্জেকশন, এই বিদেশ থেকে আসে। ইভেন ইন্ডিয়াতে যখন করোনা হয় তখন ছিল না, বিদেশ থেকে আমেরিকা থেকে আসছিল এটা। এই যেমন ভরিকোনাজল নতুন ওষুধ, এটা যখন আবিষ্কার হয়, এর আগে এই ডেডলি ফাঙ্গাসে মানুষ মারা যেত। তো ভরিকোনাজল যখন আসলো, ইঞ্জেকশন ফর্ম হোক, ক্যাপসুল হোক, ট্যাবলেট হোক, এটা অনেক ভালো কাজ করলো। কোথায়? ওই যে এন্ডেঞ্জারিং ফাঙ্গাস, এটা কিন্তু সাধারণ ফাঙ্গাসের ওষুধ না, আমাদের দেশে ব্যবহৃত হয়, অনেক কী করেন, এই সাধারণ ফাঙ্গাসে ভালো হয়, কিন্তু এটা এই ফাঙ্গাসের জন্য আবিষ্কৃত হয় নাই, এবং এটা ইন্ডিকেশন এবং কোম্পানি যারা ব্যবহার করছে বা রিসার্চও বলে না যে এটা সাধারণ ফাঙ্গাস হলে আমরা ভরিকোনাজল, ফসাকোনাজল ব্যবহার করবো, তা না। এটা রিজার্ভ রাখা হয়েছে সিরিয়াস ফাঙ্গাস, অথবা যখন রেসিস্ট্যান্ট কোনো ওষুধে কাজ করে না, এই সাধারণ অ্যাজোল গ্রুপ বা আমরা যেসব গ্রুপ ব্যবহার করি, সে টার্বিনাফিনি হোক আর গ্লাইসোবারিন কাজ না করলে, তখন আমরা রেসিস্ট্যান্স কেসে ওই ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি, ভরিকোনাজল, ফসাকোনাজল, নতুন যে ওষুধগুলি আসছে সেগুলি। আচ্ছা, অর্থাৎ সেটি ফাঙ্গাল ইনফেকশনের তীব্রতার উপরে ডিপেন্ড করে আপনারা তখন ট্রিটমেন্ট প্রসিডিউরটা আপনারা নির্ধারণ করতে হ্যাঁ, তীব্রতা এবং অনেক বেশি জটিল আকার ধারণ করে তখন আমরা এগুলি। আচ্ছা, এখন যেহেতু তীব্র গরম চলছে, আমরা যতটুকু জানি যে প্রচণ্ড গরমে এই ফাঙ্গাল ইনফেকশন বা দাউদের মতো রোগের প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? অ্যাকচুয়ালি গরমের ব্যাপার খুব এখানে না, এখানে সবচেয়ে বড় কথা হলো আমাদের গরম যখন পড়ে তখন ঘাম হয়, শরীরের ভাঁজে অন্য জায়গায় ঘাম, এই যে ঘাম আছে শরীরের মধ্যে, ওই যে স্যাঁতস্যাঁতে জায়গাটা এই ফাঙ্গাস গ্র করার জন্য অত্যন্ত উপযুক্ত জায়গা। দেখা যায় যে যখন গরমের মধ্যে তারে এই বাইরে থেকে আসলো, জামা কাপড় ছেড়েই এই নর্মালি গোসল টোসল না করে কাপড় চোপড় পরিবর্তন করলো, ওই যে শরীরের ভাঁজে, সেটা হইতে পারে বগলে বা অন্যান্য ভাঁজের মধ্যে যে ঘাম জমে থাকলো, সেখানে ছত্রাক কিন্তু গ্র করতেছে। এই কারণেই গ্রীষ্মকালে দেখা যাচ্ছে টিনিয়া ক্রিউরিজ, যেটা শরীরের ভিতরে হয়, বা টিনিয়া এক্সিলারি, এই ফাঙ্গাসগুলি বেড়ে যায়। এটার কারণ কি? আমাদের সে গরমটা স্যাঁতস্যাঁতে এবং ব্যবসা, সেই যে হিউমিডিটির কারণে এই সিজনে ফাঙ্গাস ইনফেকশনটা আমাদের দেশে, বিশেষ করে সব দেশে আর গরমে কেমন, অনেক দেশে গরম ড্রাই, যে দেশে গরম ড্রাই হয় সেখানে আবার কিন্তু এই ধরনের রোগ হয় না। আমাদের দেশে যখন এই গরম আসে তখন আমাদের বৃষ্টি হয়, জলীয় বাষ্প বেশি থাকে, সেই জন্য এই রোগগুলি বাড়ে। এক্ষেত্রে তাহলে নিশ্চয়ই পার্সোনাল হাইজিনের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রথমে বলছি, এখানে ট্রিটমেন্ট পার্সোনাল হাইজিন, যখন গরম আসবে নিয়মিত কমপক্ষে 1 থেকে 2 বার গোসল করতে হবে, এবং শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যারা ঘামেন তারা ঠান্ডা জায়গায় থাকতে হবে, সে বৈদ্যুতিক পাখাই হোক, তালের পাখাই হোক, এয়ার কন্ডিশন হোক, তারা একটু অপেক্ষাকৃত একটু শীতল জায়গায় থাকবে, ঠান্ডা জায়গায় থাকবে, তাইলে ফাঙ্গাল ইনফেকশনটা কম হবে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে দ্বিতীয় কথা নাই, হ্যান্ড ওয়াশ, এবং সঙ্গে সঙ্গে বাইরের থেকে আসার পরপরই সবচেয়ে ভালো একটা শাওয়ার নিয়ে নেওয়া, তখন বাইরে থেকে ফাঙ্গাস যেন ঘরে না আনতে পারে। কারণ দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন কারণ হলো ঘরে কারণ স্কুল থেকে, স্কুলের বাচ্চা পাশাপাশি বসে, তার থেকে চলে আসে, মাদ্রাসার বাচ্চা একই জায়গায় পড়ে, একই জায়গায় খায়, ঘুমায়, তার থেকে আসতে পারে। তাই আমরা চেষ্টা করব সব সময় এই ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতা।
আচ্ছা, যেহেতু পার্সোনাল হাইজিনের বিষয়টি আসলো এবং আপনি বলছিলেন যে বারবার হাত পরিষ্কার করাটা অনেক বেশি জরুরি মহিলাদের ক্ষেত্রে, এক্ষেত্রে একটু আপনার কাছে একটু জানতে চাই যে মহিলারা যেহেতু বাসায় ঘরোয়া অনেক ধরনের কাজ করে থাকে, হাউসহোল্ড কাজ করে থাকে, হাঁড়ি পাতিল ধোয়া মোছার কাজ করে থাকে, তো বারবার তাদেরকে হাত ধুতে হয়। অনেক সময় আমরা দেখেছি যে তাদের নখে বিভিন্ন ধরনের কালো কালো দাগ হয়ে থাকে। সো এটাকে কি আমরা ফাঙ্গাল ইনফেকশন বলতে পারি? এই যে বারবার পানি দিয়ে হাত ধুতে হয় এবং এটা কারা করেন? হাউস ওয়াইফস। তো এই জন্য বলা হয় হাউস ওয়াইফ ডার্মাটাইটিস নামে একটা রোগ চিহ্নিত করা হয়েছে। ওই হাউস ওয়াইফ যখন বারবার পানি ধরে তখন ছোট ছোট এক ক্ষত দেখা দেয় এবং পানির কারণে যে উপরে যে লেয়ারটা ক্যারাটিন লেয়ারটা নষ্ট হওয়ার কারণে ওখানে যে ক্ষত দেখা দেয়, এই ক্ষতের মধ্যে সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন হয়। এটা খুবই কমন। আর বারবার হাত দেওয়ার কারণে নখের ভিতরে একই কারণ, কারণ নখে এই পানি ঢুকতে পারে, এটা বলে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন মানে পানি অটোমেটিক নখের ভিতরে ঢুকে যেতে পারে, নখের নিচে ঢুকতে পারে, তখন নখের কোনায় কালো হইতে পারে, হলুদ হইতে পারে, একটা এই রঙের পরিবর্তন হয় নখের মধ্যে, তখন ওইখানেই সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন যেতে পারে এবং অত্যন্ত অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। বারবার হাত ধুয়েন যারা, অনেকে অসুচি পায়। সূচি পায় মানে তাদের পরিষ্কার করার পর 3 বার 5 বার পানি দিতে হয়। ওই বারবার পানি দিলে শরীরে একটা, অর্থাৎ যাদেরকে আমরা ওএসডি ডিজিজ বলি, হ্যাঁ ওসিডি বলা হয়, ওসিডি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, চেষ্টা করব যে এই যে গৃহকর্মী যারা অথবা যারা যারা গৃহবধূ বা হাউস ওয়াইফ যাদেরকে বলি, তারা সবসময় যদি পানির কাজ করতে হয় একটু কাজ করার পর হাতটা শুকিয়ে নেবেন বা ওরা পেট্রোলিয়াম জেলি বা ভেসিলিন ব্যবহার করবেন। তাতে হয় কি পানি আর ভিতরে ঢুকতে পারবে না। অথবা গ্লাভস আমাদের ব্যবহার করা একটু কম প্রবণতা, তবে গ্লাভস সবচেয়ে ভালো। বিদেশি মানুষ গ্লাভস দিয়ে সব কাজ করে, আমরা গ্লাভস কম ব্যবহার। ইভেন আমাদের দেখা যাচ্ছে হাসপাতালে ড্রেসিং করতেছে ব্রাদার বা সিস্টার, গ্লাভস পরে না। তো আমরা এখানে গ্লাভস আমরা প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে পারি, যাতে এই হাউস ওয়াইফ যে ফাঙ্গাসটা বা নখের ফাঙ্গাসটা না হয়, সেটাকে প্রতিরোধ করার জন্য। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে আপনি যেটা বলছিলেন যে হ্যান্ড গ্লোভস ইউজ করাটা, সেটি হয়তো তারা নাও করতে পারে, কিন্তু কারোর ক্ষেত্রে যদি এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, নখে যে কালো কালো একটু ছোপ ছোপ দাগ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তখন আপনারা কী ধরনের ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসেন? কী ধরনের ক্রিম বা কী ধরনের ট্রিটমেন্ট তাদেরকে আপনারা সাজেস্ট করেন? নখের ফাঙ্গাসের ট্রিটমেন্ট সবচেয়ে দীর্ঘমেয়াদী। এখানে ক্রিম বেশি ভালো কাজ করে না। আচ্ছা, ওখানে আমরা দেই লোশন পাওয়া যায়, লোশন দেওয়া হয়, অথবা বিভিন্ন ধরনের সলিউশন পাওয়া যায়, ওটা অ্যান্টিফাঙ্গাল সলিউশন, অ্যান্টিফাঙ্গাল লোশন ব্যবহার করা হয়। নখে যেহেতু ক্রিম ও ভিতরে ঢুকবে না, সেই জন্য ব্যবহার করা। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, আর যে জায়গাটায় ফাঙ্গাস হয়েছে চেষ্টা করেন ওইটা ডেড নেইল এটা কেটে ফেলা, আর যাতে ফাঙ্গাসটা ভিতরে নয়। যার একবার ফাঙ্গাল ইনফেকশন নখে হয় তাকে পানি ব্যবহার করতে নিষেধ করা হয়। তার কারণ পেরোনাইকে ডেভেলপ করে। পেরোনাইকে মানে নখের পেরিফেরি, মানে বাইরের দিকে এটা ফুলে যেতে পারে, ভিতরে ইনফেকশন এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। ফাঙ্গাস সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া। তাই সাবধান, যখনই ব্যথা হবে নেইল ফাঙ্গাসে, তখন বুঝতে হবে ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে। তাই সাবধান থাকতে হবে যাতে এখানে সেকেন্ডারি ফাঙ্গাসের সঙ্গে সঙ্গেই সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন না হয়। এবং ওইখানে কিন্তু ওই পানি কম ধরতে হবে এবং বলতে হবে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। যখনই পানি ধরবেন একটা ভালো টাওয়াল রাখবেন, মুছবেন, ড্রাই করবেন, আবার পানি ধরতে পারেন, কিন্তু পানি যেন লেগে না থাকে। যে অনেকে আলসি করে পাতটা মুছে না, অন্য কাজ করে আবার পানি ধরে, তো সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু আমরা এই নখের বিষয়টা আমরা জানলাম, তার পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই যে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফাঙ্গাল অ্যাকনি হয়ে থাকে। সেই ফাঙ্গাল অ্যাকনিটা আসলে কাদের হয়ে থাকে বা কাদের হওয়ার ঝুঁকি সব থেকে বেশি? অ্যাকচুয়ালি ফাঙ্গাল অ্যাকনি কথাটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। এটা কখনো কেউ হয়তো ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে লিখেছিল, এখন এটা অত্যন্ত সবাই ফাঙ্গাল অ্যাকনি, এটাকে বলে মিসনমার, ভুল একটি নাম। আচ্ছা, অ্যাকনি ইজ ব্যাকটেরিয়াল ডিজিজ। নামটাই ভুল, কারণ ফাঙ্গাস থেকে অ্যাকনি হইতে পারে না। অ্যাকনি ইজ ব্যাকটেরিয়াল ডিজিজ। করোনাভাইরাস অ্যাকনি বা প্রোপাইনোব্যাকটেরিয়া, একটা জীবাণু আছে, সেই জীবাণু থেকে এটা ছড়ায় মানুষের। অ্যাকনিটা সম্পূর্ণ আলাদা, এর সাথে ফাঙ্গাসের কোনো সম্পর্ক নাই। কারো যদি অ্যাকনি আর ফাঙ্গাস একই সঙ্গে ফেসি হয়, আমরা প্রথমে ফাঙ্গাসের ট্রিটমেন্ট করি, পরে আমরা অ্যাকনি ট্রিটমেন্ট করি। অ্যাকনি ট্রিটমেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল আর ফাঙ্গাসের ট্রিটমেন্ট হলো অ্যান্টি ফাঙ্গাল। আচ্ছা, প্রায় রোগী ইয়াং মেয়েরা এসে বলে যে স্যার আমার তো ফাঙ্গাল অ্যাকনিতে, কোথায় নাম পেয়েছো? বলে আমি সার্চ টার্চ করে বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। না, এটা ঠিক না। অ্যাকনি ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ। তাই আমরা যখন অ্যাকনি হয় তখন অ্যাকনি ট্রিটমেন্ট আলাদা, ওইটা আমরা অ্যাকনি ট্রিটমেন্ট যেভাবে করা হয় সেভাবে করবো। এটা কিন্তু ফাঙ্গাস না, ফাঙ্গাসের ট্রিটমেন্ট এখানে চলবে না। ফাঙ্গাল অ্যাকনি সম্পর্কে মানুষের একটা মিসকনসেপশন রয়েছে, যে আপনি ক্লিয়ার করে বললেন যে এটা আসলে ফাঙ্গাল অ্যাকনি না, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে অ্যাকনির সঙ্গে ফাঙ্গাসের সম্পর্ক নাই। কিন্তু অনেক সময় ভুল তথ্য, ইভেন আমাদের ডাক্তারিতে অনেক ভুল নামও আছে।
ভুল নাম যেটাকে বলা হয় মিসনমার, এবং এটা চলতেও আছে এবং সমাজে অনেক কিছুই আমরা দেখি, অনেক কিছুর নাম এরকমভাবে। তো এখন প্রবলেম হয় ফাঙ্গাল একটি যখন বলবে গিয়ে একটা ফার্মেসিতে ও করবে অ্যান্টি ফাঙ্গাল দিয়ে দিবে, কিন্তু অ্যান্টি ফাঙ্গালে তার কাজ হবে না। এরকম রুগীরা আসে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম লাগাচ্ছে, কারণ সে ফার্মেসির দোকানদারে বলছে যে আমার তো ফাঙ্গাল একনি, তো ফাঙ্গাসের ওষুধের নাম জানে, ও ফাঙ্গাসের ওষুধ দিয়ে দিছে, কিন্তু তার তো কমতেছে না। তো পরবর্তী আমাদের কাছে আসে যার আমি তো ফাঙ্গাসের ওষুধ লাগাচ্ছি, আমার ফাঙ্গাস একনি তো কমতেছে না। তো এইগুলি আমাদের সংশোধন করতে হবে প্রত্যেকটা জিনিসই, কারণ ভুল মানুষ মাত্রই ভুল, আর ইজ হিউম্যান, তাই ভুলকে সংশোধন করাই আমাদের দায়িত্ব। এবং এক্ষেত্রে তো আমরা বলতে পারি আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি এবং গুগল সার্চ করে যা আমরা দেখি সব কিছুরই কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। আমরা এই ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে স্যার আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। বিরতির সময় হয়ে গেছে, আরেকটা বিরতি নিচ্ছি। স্যার, আমরা বিরতির আগে তো ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে অনেক কিছু জানলাম, এখন একটু বাচ্চাদের বিষয়ে জানতে চাই যে বাচ্চাদের কি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে? হ্যাঁ, বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন সাধারণত দেখা যায় একটা ছোট বাচ্চা তার কোনো কারণে নেপি র্যাশ, আমাদের এখন নেপি পরানো হয় বা প্যাম্পার্স পরানো হয়, এই নেপি র্যাশটা এখন অনেক বেশি দেখা দেয়। তো নেপি র্যাশের মধ্যে কিন্তু সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন হয়তো মাসি পিসি বলে বা বিভিন্ন কোলে নেয়, বাচ্চারা আসে বা অন্য মানুষ কোলে নেয়, কারো তো ফাঙ্গাল ইনফেকশন ছিল, তার হাতে ফাঙ্গাস ছিল, ওই বাচ্চার গায়ে লাগছে, ওইটা যেহেতু নেপিরের যে জায়গাটা সেই জায়গাটা অত্যন্ত দুর্বল, অর্থাৎ ওখানে সংবেদনশীল জায়গা, যেখানে সেন্সিটিভ প্লেস, ওখানে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হয়। সাধারণত ক্যান্ডিডা নামে একটা ফাঙ্গাস ওই বাচ্চাদের দেখা দেয়, সেটা সাধারণত নেপি এরিয়াতে হয়, অনেক সময় বগলে হইতে পারে, অনেক সময় অনেক ফ্লেবি বাচ্চা যদি হয়, মোটা বাচ্চা হয়, অনেক স্বাস্থ্য বাচ্চা হয়, অনেক স্বাস্থ্য বেশি, তাদের গলায় ঘাড়ে ভাঁজে ওইটা ফাঙ্গাসটা হইতে পারে, পেটের ভাঁজে হইতে পারে, ওইখানে বাচ্চার ইনফেকশন। আরেকটা হলো বাচ্চাদের ক্রেডেল কেপ নামে একটা, ক্রেডেল কেপ মানে ক্রেডেল মানে দুলনা, কেপ মানে টুপি, তো মাথায় একটা আস্তর পরে যায়, এটা কিন্তু সেবরিক একটা ডার্মাটাইটিস। এটা সেবরিক ডার্মাটাইটিস সাধারণত হইতে পারে অ্যাডোলেসেন্সে, কিন্তু শিশুদের হয়, ছোট শিশুর কেন হয়, মায়ের স্টেরয়েডটা গায়ে থেকে যায়, যে কারণে তাদের এই ধরনের সেবরিক ডার্মাটাইটিস। এর মধ্যে আবার ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, কারণ সেবরিয়াটা যেহেতু বড় আস্তর পড়ে যায়, ফাঙ্গাসটা ওখানে ভিতরে আস্তে আস্তে গ্র করে, এটা কোনো ওষুধ দিলে কিন্তু যেতে চায় না। তখন বাচ্চাদের যখন ফাঙ্গাল ইনফেকশন আমরা দেখি, তখন অতি দ্রুত ট্রিটমেন্ট অতি প্রয়োজন। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং যে বাচ্চার ফাঙ্গাস ইনফেকশন হয় সে যেন যার তার কোলে না যাবে, একজন মেহমান আসলো বা একজন অজানা মানুষের কোলে যাবে না, কারণ তার কাছে ফাঙ্গাস ওইটা বাড়তে পারে। তাই যখনই বাচ্চাদের ফাঙ্গাস হবে তাকে প্রোটেক্ট রাখতে হবে, তাকে কেয়ার করতে হবে, যেন তারে এমনভাবে করতে হবে যেন এই ফাঙ্গাস বারবার না হয়। চিকিৎসা করার পরে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে সে নর্মাল লাইফ লিড করবে, যার তার কাছে যাবে সবই করবে, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন অবস্থায় বাচ্চাটাকে প্রোটেকশন করতে হবে যাতে অন্য কারণে এই ফাঙ্গাসটা আবার বেশি না বাড়ে। আচ্ছা, যদি কোনো বাচ্চার ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশন একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়, তখন আসলে কী ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন? অ্যাডভান্স লেভেলে মানেটা কি? অ্যাডভান্স তখনই হয় যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন অ্যাডভান্স, অথবা কোনো ঘা হয়ে যায়। অনেক সময় আমরা একটা ভুল করি, একটা বাচ্চার ঘা হয়ে গেল, অর্থাৎ তার ওই যেখানে নেপি এরিয়া বা যেসব ভাঁজ শরীরে এখানে একটা ক্ষত দেখা দিল, তো সঙ্গে সঙ্গে অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিলে এটা বাড়বে, সেখানে অ্যান্টিফাঙ্গাল দেওয়া যাবে না। সেখানে আমরা স্যালাইন সোক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি এখানে মনে হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, তো অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম দিই, অথবা নেবানল বা ওই ধরনের পাউডার দেয়, অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার। আর পরবর্তী যদি দ্বিতীয় ফাঙ্গাল ব্যাকটেরিয়া কমার পরে আমরা অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিই বাচ্চাদের, তখন লোশন অথবা পাউডার ব্যবহার করা হয়, ওখানে ক্রিম অথবা অয়েন্টমেন্ট ব্যবহার করা হয় না। আচ্ছা, এটা খুব কেয়ারফুলি। যেহেতু আপনি বিভিন্ন ক্রিমের কথা বললেন, আমরা যদি নর্মাল ময়শ্চারাইজারের কথা বলে থাকি, যে ফাঙ্গাল ইনফেকশন মানে তো এটা স্কিনের একটা ডিজিজ, সুতরাং এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন যখন হয় বা দাউটা যখন হয়, তখন আসলে নর্মাল ময়শ্চারাইজার কি ইউজ করা উচিত, নাকি ডক্টরদের সাজেশন করা কোনো স্পেসিফিক ময়শ্চারাইজার তাদের ইউজ করা উচিত? এখন বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার পাওয়া যায় বাজারে, বিভিন্ন কোম্পানি তৈরি করে। এখন ময়শ্চারাইজার দুই প্রকার, একটা হলো ওয়াটার বেস, একটা অয়েল বেস। তো যখন দেখা যায় ড্রাই, তখন আমরা অয়েল বেস যে ময়েশ্চার মানে জিনিসটাকে স্যাঁতসেঁতে বা আর্দ্র করা, তো সেই জন্য যখন এটা অয়েল বেস দিব আমরা, যখন ড্রাই থাকবে তখন আমরা এটাকে অয়েল বেস দিই। আর যদি দেখা অত্যন্ত স্যাঁতসেঁতে তখন ওয়াটার বেস দেয়। তার কারণ তেলের সঙ্গে তেল মিশবে, পানির সঙ্গে পানি মিশবে, তেলের সঙ্গে পানি মিশবে না, পানির সঙ্গে তেল মিশবে না, তাই এটা অ্যাবজর্পশন হবে না। তখন এই যে বেসটা খুব ইম্পর্টেন্ট, আমরা ময়েশ্চারাইজার বুঝে শুনে কোন স্কিনে কোন ময়েশ্চারাইজার সেভাবে দিতে হবে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা
পেরিয়েট্রিক ময়েশ্চারাইজার বলা হয়, শিশুদের জন্য আলাদা তৈরি করে, কারণ এটা মাইক্রো মলিকুল করা হয় যাতে মলিকুলটা ঠিকমতো অ্যাবজর্ব হয়। এখানে ম্যাক্রো মলিকুল দিলে চলবে না। এইগুলি বিভিন্ন কোম্পানি তৈরি করে এবং ডাক্তার সাহেবরা বা কসমেটিক যারা কসমেটোলজি তারা জানেন এটা কীভাবে ব্যবহার করতে হয়, অথবা ওই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে এটা কোথায় কখন কীভাবে ব্যবহার করবে। এটাও ময়েশ্চারাইজার চিন্তা ভাবনা করে ব্যবহার করবে। প্রত্যেকটা জিনিস ব্যবহার করার ব্যাপারে চিন্তা করে ব্যবহার করতে হবে এবং বুঝিয়ে ব্যবহার করতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে আসলে ডাক্তারের পরামর্শ সবচেয়ে ভালো। সবসময় ডাক্তার তো আর পাওয়া যায় না, আর ডাক্তার আবার ভিজিট লাগে, আবার হাসপাতালে টিকিট করতে হয়, আবার সে লাইন করতে হয়। সেই জন্য অনেক কসমেটিক্স বা যারা কসমেটিক্সের দোকানদার আছেন, যারা সেলসম্যান আছেন বা সেলস গার্ল আছেন, তারা কিন্তু জানেন, তাদের সঙ্গেও আলোচনা করা যায়। সবসময় ডাক্তার অনেক সময় প্রয়োজন হয় না। যেমন আমি পশ্চিমা বিশ্বে দেখা যায় নার্সই অনেক ট্রিটমেন্ট করে ফেলে। আমাদের দেশের মতো যথাযথ ডাক্তার পাওয়া যায় না। আমাদের দেশে গ্রাম চিকিৎসক আছে, গ্রাম্য চিকিৎসক আছে, তারপর নগ্ন অনেক কিছু আছে, কিন্তু এরকম না। ডাক্তার মানেই ডক্টর মাস্ট বি কোয়ালিফাইড, রেজিস্টার্ড বাই দি মেডিকেল কাউন্সিল। এটা খুব প্রয়োজন। আর নার্সদের আর একটু ট্রেন করা যদি হয় তাইলে কিন্তু নার্সটা অনেক অনেক রোগের একটা কিছু করতে পারে, তা ইমার্জেন্সিগুলো ম্যানেজ করতে পারে। সেজন্য আমি সবসময় বলি যে আমাদের নার্সদের এডুকেশন প্রক্রিয়াটাকে আর একটু উন্নত করার প্রয়োজন। আচ্ছা, যেহেতু আসলে এখানে একটু কোয়ালিফিকেশন এবং স্কিলের বিষয়টি চলে আসলো, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, চিকিৎসা ব্যবস্থা, এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আপনার আসলে কি প্রত্যাশা যে চিকিৎসা সেবাটাকে আরও কতটুকু উন্নত করা যায়, বা বর্তমানে আসলে সেটা কোন অবস্থানে রয়েছে আপনার দৃষ্টিতে? আমাদের অ্যাকচুয়ালি রুগী এত বেশি, রুগীর ভারে এই যে আমাদের চিকিৎসা পদ্ধতিটা অত্যন্ত মানে ভীষণ। যেমন ঢাকা মেডিকেল কলেজে যদি সকাল 7টায় দেখবেন এইখানে প্রায় 1,000 রুগী লাইন দিয়ে দিয়েছে, মানে এত রুগী। তো এটা হিমশিম খেয়ে যাচ্ছে। তার কারণ অপ্রতুল চিকিৎসা, ডাক্তার কম, আর মানুষ সব শহরে আসতে চায়, মানুষ গ্রামে চিকিৎসা নিতে চায় না। তো সেই জন্য আমি সবসময় বলি আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের গ্রামে যেন কোয়ালিফাইড চিকিৎসক থাকেন সেইটার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন, কারণ গ্রামে ডাক্তার যায় না। ডাক্তার যায় না কেন? তাকে এটা বিশেষ ইনসেন্টিভ দিতে হবে সেখানে যাওয়ার জন্য, হয় তার বেতন বাড়াইতে হবে, অথবা তার সেখানে বদলি করার পরে তদবির ছাড়া যেন দেশে ঢাকায় বা শহরে আসতে পারে এই ব্যবস্থা করতে হবে। একটা নির্দিষ্ট সময় থাকার পর চলে আসবে। আর প্রশিক্ষণের জন্য আমি একটা উপদেশ সবসময় বলি যে যদি প্রশিক্ষণের জন্য, যেমন অনেক দেশে করে কি, যদি বিশেষজ্ঞ হতে চায় তখন তাকে বলে প্রথম তোমাকে গ্রামে যেতে হবে, 1 বছর বা 6 মাস থাকতে হবে এবং চিকিৎসা দেখতে হবে, গ্রামে কী চিকিৎসা আমি একা একা করবা। ওই ট্রেনিংটা যখন ভর্তি হবে একটা পোস্ট গ্রাজুয়েশন, তার এমন একটা সার্টিফিকেট লাগবে যে সে গ্রামে 1 বছর ছিল, 6 মাস ছিল, বা কোনো একটা নির্দিষ্ট সময় ছিল, ও ইন্ডিপেন্ডেন্ট চিকিৎসা করছে। এই যদি পদ্ধতি করা, তাইলে এই দুইটা জিনিস ওখানে ইনসেন্টিভ দিতে হবে, বা তার চিকিৎসা বা শিক্ষা ব্যবস্থা এটা আনতে হবে যে গ্রামে ডাক্তারি একটা ডাক্তারের যে বিশেষজ্ঞ হওয়ার জন্য প্রয়োজন। এই দুইটা যদি করা হয় তাহলে কিন্তু চিকিৎসক গ্রামে যাবে। গ্রামে যাবে না, আবার গ্রামে সেরকম কোনো ভালো ব্যবস্থা নাই, কারণ থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তারপরে যোগাযোগ ব্যবস্থা, অনেক সমস্যা। এই সমস্যার কারণে অনেক সময় ডাক্তাররা বাইরে যেতে চায় না। আর ডাক্তারদের সুবিধা হলো, যেমন একজন প্রশাসক বা একজন পুলিশ কর্মকর্তা, তাকে যেতেই হবে, তার কারণ ছেড়ে চাকরি। ডাক্তারগুলো চাকরি ছেড়ে প্র্যাকটিস বসে গেল, যে বেতন দিবে সরকার তার চেয়ে বেশি পয়সা প্র্যাকটিসে পায়। সেই জন্য ডাক্তারদের খুব হ্যান্ডেল উইথ কেয়ার, খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে যেন ঠিক মতো আমরা হ্যান্ডেল করতে পারি। এই জিনিসটা ডাক্তারের মূল্যায়ন করতে হবে, ডাক্তারের পদায়নের ব্যাপারে বিভিন্ন ঘোরাঘুরি করতে হয়। তো সেই জন্য না হয় সিস্টেম বিল করতে হবে। সিস্টেম যদি বিল করা হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রেই সব কিছু হবে। আচ্ছা, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের এই ক্ষেত্রে আসলে বিশাল ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর না, এরপর আসলে ধাপে ধাপে অনেকগুলো সেক্টর রয়েছে। আপনারা চিকিৎসক যারা রয়েছেন, পাবলিক হেলথ এক্সপার্ট যারা রয়েছেন, এবং যেই জায়গাটায় ডাক্তার আসলে কাজ করবেন সেখানকার এনভায়রনমেন্ট, ইকুইপমেন্ট, সেফটি সিকিউরিটি করতে হবে। দুইটা জিনিস, রোগীর সেফটি, ডাক্তারের সেফটি। যেমন আমি একটা ক্লাস নিতে যাই প্রশাসনিক বিসিএস ক্যাডার ডাক্তারদের, তো সেইখানে দেখলাম একটা সাবজেক্ট আছে যে এখানে পেশেন্ট কেয়ার এবং পেশেন্ট সেফটি। তো আমি একটা সাবজেক্ট সেখানে যোগ করছি ডক্টর সেফটি, কারণ শুধু রোগীর ডক্টর সেফটিও প্রয়োজন। কারণ প্রায়ই দেখা যায় ডাক্তারদের নিয়ে অনেক ঝামেলা হয়, গণ্ডগোল হয়, যে একটা রোগী মারা গেল। এই জিনিসের এবার কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে একটা বিশেষ বিভাগ খোলা উচিত, যেখানে অনলি সারা কাজ করবে পেশেন্ট সেফটি, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। এই জিনিসটা বিল করতে হবে। আমাদের ডাক্তার এবং রোগীর সম্পর্ক শত্রুতা নয়, মিত্রতা। ওই মিত্রতায় আসতে হবে।
এখানে এখন সত্যতা সম্পর্ক থাকলে হবে না। ডাক্তার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি একটা রোগীর যখন তার রোগ হয়। আচ্ছা, তো সেই জন্য আমরা এটা বিল্ড করার চেষ্টা করব। পেশেন্ট সেফটির বিষয়ে অনেক কাজ করা হয়, সেই সাথে দরকার কিন্তু ডক্টরদের সেফটি। এই বিষয়টি আপনার কাছ থেকে আরেকটু আমি বিস্তারিত জানতে চাই। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে পেশেন্ট সেফটি নিয়ে, সেই সাথে আপনি বলছিলেন যে ডক্টরদের সেফটি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের দরকার রয়েছে। আমরা বিভিন্ন এনজিওকে কিন্তু দেখেছি যে পেশেন্ট কেয়ার, পেশেন্ট সেফটি নিয়ে তারা বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু কাজ করছে। কিন্তু আজকে আপনি বললেন চমৎকারভাবে যে ডক্টরদের সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ডক্টর রোগীদের যে রিলেশনটা সেটা বিল্ড আপ করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মতামতটা আরেকটু জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো যে পেশেন্ট সেফটি, কারণ আমাদের সাবজেক্ট ডাক্তারদের হলো পেশেন্ট, আমার সঙ্গে পেশেন্টের সম্পর্ক। তো পেশেন্ট সেফটির প্রথম কথা হলো একটা পেশেন্টকে আমরা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করব। প্রথম কথা, পেশেন্টকে প্রথম আমরা করি কি, পেশেন্ট আসলে আপনার কি হলো, আপনার জ্বর বা আপনার কি চর্মরোগ, আপনার কি ছত্রাক, না, প্রথমে বলতে আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন, আপনার নাম কি, একটা বাচ্চা আসলে বাবু তোমার নাম কি। তো আমরা চেষ্টা করবো কনভারসেশনটাকে এমনভাবে করব যেন রুগীটা ঘাবড়িয়ে না যায়। একটা মানুষ আসলো, সে প্রথম ঘাবড়ায় যায়, অনেক কথা বলতে পারে না। প্রথমে তাকে কমফোর্ট দিতে হবে, কমফোর্ট, এটা কমফোর্ট জোনে আনতে হবে। কমফোর্টটা এটাকে বলা হেলথ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এনভায়রনমেন্ট করার জন্য একটা কনভারসেশন দিয়ে তারপর যে আপনার কী রোগ, তখন রোগীটাকে ধরতে হবে কীভাবে। আমি কানাডাতে, আমি যখন ওখানে অটো ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে আমাকে ওরা চাকরি দিল, তখন আমাকে ট্রেনিংয়ে পাঠালো। এটাকে বলা হলো যে তুমি যদিও সিনিয়র ফ্যাকাল্টি, ইউ আর এ প্রফেসর, ইউ মাস্ট গো টু এ ট্রেনিং এ জুনিয়র ফ্যাকাল্টি। তো আমি দেখলাম যে আসলে আমি সেখানে কিছুই জানি না। কীরকম একটা রুগীকে আমরা কিভাবে ধরবো, এই জিনিসটা আমরা আমাদেরকে জানতাম না। যে প্রথম কথাই বললো, ফার্স্ট অফ অল লুক এট ইউর পেশেন্ট, টাচ ইউর পেশেন্ট অর এক্সামিন ইউর পেশেন্ট, জাস্ট ইউ থিঙ্ক পেশেন্ট ইজ ইউর ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ইউর সান, ডটার, চিলড্রেন, নট এর বাইরে কিছুই না। অর্থাৎ নিজের মা, বোন, ভাই এবং সন্তান হিসাবে তাকে এক্সামিন করতে হবে, ওইভাবে তাকে ধরতে হবে, ওইভাবে তার দিকে তাকাইতে হবে, ওইভাবে তার সঙ্গে কথা বলতে হবে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট আমার শিক্ষা। তাই আমি প্রায় বিভিন্ন আমি ফোরামে বলি যে আমাদের ডাক্তারদেরকে এই জিনিসটা শিখতে হবে, আমাদের ট্রেনিং করতে হবে। একটা ডাক্তার হওয়ার পর সঙ্গে সঙ্গে পোস্টিং ডাক্তারিতে চলে যায়, ইন্টার্নি করা হয়। ইন্টার্নি সিস্টেমের মধ্যে যে একটা ডাক্তার কীভাবে প্রেসক্রিপশন লিখবে এই ধারণাটা শেখাইতে হবে। প্রেসক্রিপশন লেখার সিস্টেম এগুলো আমরা পড়ি, আমরা MBBS পড়ানো হয়, কিন্তু ইন্টার্নিতে আমি মনে করি এইরকম একটা দুইটা ক্লাস যদি করানো হয়, একটা যে পেশেন্ট ডক্টর বিহেভিয়ারের জন্য যদি একটা ট্রেনিং দেওয়া হয়, এটা খুবই কাজে লাগবে। এই জিনিসটা খুবই দরকার। আপনি বললেন যে বিশেষ করে স্কিনের ডক্টরদের কথা যদি বলি, যে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেই ট্রেনিংটুকু আপনি নিয়েছেন যে সেই রোগীটিকে টাচ করে দেন রোগটাকে ডায়াগনোসিস করা। বাংলাদেশে কিন্তু এমন অনেক ডক্টর রয়েছেন যারা আসলে গ্লাসের দেয়াল তৈরি করে রোগীদেরকে দেখছেন। এই বিষয়টি কিন্তু রয়েছে অনেক বড় বড় হসপিটালে। এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাই এবং আপনার পরামর্শ কি। আচ্ছা, এই যে গ্লাস ব্যারিয়ার যেটা শুরু হলো করোনার সময়, অনেক গ্লাসের ভিতরে রোগী দেখে, কিন্তু এখন অনেকে সেই ব্যারিয়ার অনেকে খোলেন নাই। এটা আমি নিজে ডাক্তার দেখাতে গিয়েছি আমার নিজের জন্যই। তখন দেখলাম ডাক্তার সাহেব কাচের ভিতরে আমার সঙ্গে কথা বললেন, উনি এক্সামিন করার জন্য উনি কাচের ভিতর থেকে আমাকে স্টেথোস্কোপ দিলেন। তো আমি যাই হোক পরে আমি দেখিয়েছি, তো আমি দেখেছি এই জন্য বুঝতে পারি আই ক্যান করিলেটেড। তো প্রথম কথা হইল টাচ, ভেরি ইম্পর্টেন্ট। একটা ডাক্তারের স্পর্শ অত্যন্ত প্রয়োজন। আমরা অনেক বড় বড় ডাক্তারদের কাছে শুনেছি যে ডাক্তারকে খুব কোমলমতি দেখতে হবে, কোমলভাবে স্পর্শ করতে হবে, এটা অত্যন্ত জরুরি। আমি অনেক বই পুস্তকে পড়েছি, অনেক বড় বড় বই লেখছেন যে তুমি তোমার রুগীকে স্পর্শ করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আপনারা সবাই জানেন ট্রিম্যান একটা বৃক্ষ মানবের রুগী ছিল, যেটাকে আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়ে আমি প্লাস আমাদের প্লাস্টিক সার্জন অপারেশন করে সে সুস্থ হয়েছে। এই যে ট্রিম্যান যখন আসলো, ও ইন্ডিয়াতে দেখাচ্ছিল, ইন্ডিয়াতে কোনো একটা ভোরা নামে একজন ডাক্তার আমার কথা বললো আমাকে দেখাবে, আমার নাম বলা, সে আসলো। যাই হোক, তারপরে সে ঢাকা মেডিকেল কলেজে আমি দেখলাম। আমি প্রথম দর্শনে গিয়ে ওকে তার বিছানায় বসে তাকে হাত দিয়ে ধরে তাকে একটা ছবি তুললাম। তখন সে কান্না শুরু করলো। তুমি কান্না করো কেন? বলে 12টা বছর স্যার আমাকে তো এইরকম করে না, দূরের কথা, আমাকে কেউ স্পর্শই করে নাই, আমাকে ছুঁয়ে দেখে নাই,
আমার সেই দুঃখে এখন কান্না আসতেছে। অনেক আনন্দ পেলাম যে আপনি আমাকে ধরছেন, আমার চিকিৎসার দরকার নাই, আমি অত্যন্ত খুশি আপনাকে দেখি। এই যে স্পর্শ কত রকম মূল্যবান, এটা আমার নিজের জীবনে দেখা। এই জন্য ডাক্তার যারা আমাদের যারা পূর্বসূরি বলে গেছেন, রুগীকে একটা মায়ের স্পর্শ দিও, এবং স্পর্শটা কেমন হবে, সে তোমার মা না তোমার বোন, তোমার ভাই, এর বাইরে কিছু না, নট এ ফিয়ান্সে অর নাথিং লাইক দ্যাট। হ্যাঁ, এটা হইতে হবে খুব সুন্দর একটা সম্পর্ক। এই টাচটা খুব দরকার। পরীক্ষা যে আমি একটা রুগীকে ধরবো, টান দিয়ে ধরবো না, তাকে আস্তে করে ধরবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু রুগীরা খুব খেয়াল করে, ওই খেয়ালটা যদি আমরা জানি, একটা রুগী কিন্তু মনে করতে হবে সে আমার মতো একজন মানুষ। হিপোক্রেট, ফাদার অফ মেডিসিন, বলতেন যে যখন রুগী তোমার সামনে বসবে মনে করবে তুমি রুগী আর উনি ডাক্তার। এইভাবে তুমি নিজের মনটাকে ঠিক করবে। তাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাকে তো সম্মান করে কথা বলে, অনার। ইউ রেসপেক্ট ইউর পেশেন্ট, রেসপেক্ট করো, কারণ তোমার জীবনের একমাত্র সাবজেক্টই পেশেন্ট, তাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আমরা এই সম্মানটা যদি করি রুগীদেরকে, এই সম্মান কিন্তু অনেক কাজে লাগবে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে চিকিৎসা বিদ্যার পাশাপাশি এর বাইরেও আরও কিছু ট্রেনিংয়ের দরকার রয়েছে, যেমনটা আপনি বলছিলেন যে একজন রোগীকে টাচ করে তাকে ডায়াগনোসিস করা, তাকে বোঝা, তাকে সেই কমফোর্ট জোনটা ক্রিয়েট করা, সেটা আসলে বাংলাদেশে কি আসলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা মেডিকেল স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে কি দেওয়া হচ্ছে? যদি না দেওয়া হয়ে থাকে, এক্ষেত্রে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের ব্যাপারে আসলে আপনার পরামর্শ কী? অ্যাকচুয়ালি বিহেভিয়ারাল প্যাটার্ন আমি মনে করি একটা ক্যারিকুলামে না আনতে হবে, ডাক্তারদের ক্যারিকুলামে আনতে হবে, যেন আমি বুঝতে পারি আমি একটা রুগী কীভাবে হ্যান্ডেল করবো। একটা ডাক্তার হইলেও সে অনেক কিছু শিখলো, ডাক্তারি বিদ্যায় অনেক পারদর্শী, কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের কোনো ক্যারিকুলামে নাই, শেখানো হয় না। এটা যার আমি আমার ব্যক্তিগত, তার ব্যক্তিগত পারিবারিক শিক্ষা, বা অনেক শিক্ষক পড়ান, আমরা পড়াই, তার থেকে শিখে, কিন্তু ক্যারিকুলামের ভিতরে এই সাবজেক্টটা নাই, আমরা পড়ি নাই। তো কারণ আমি কানাডা গিয়ে দেখলাম যে এটা সম্পূর্ণ নতুন জিনিস আমার জন্য। হাউ টু হ্যান্ডেল এ পেশেন্ট, হাউ টু কেয়ার এ পেশেন্ট, হাউ টু টক টু এ পেশেন্ট, হাউ টু লুক এট দি পেশেন্ট। যেমন শিক্ষার ব্যবস্থা, মেডিকেল টিচিং, আমাদের মেডিকেল টিচিংও ওই টিচিংয়ের জন্য কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এমএড করা হয়, মেডিকেল এডুকেশন ট্রেনিং। এটা আমি মনে করি প্রত্যেক শিক্ষক যারা মেডিকেল শিক্ষক, একটা মেডিকেল এডুকেশন ট্রেনিং দরকার। প্রত্যেক জায়গায় ট্রেনিং আসল, আমরা ডাক্তারি পাস করার পর ইন্টার্নশিপের ট্রেনিং, ওই ট্রেনিংটাকে আরেকটু কলেবর বাড়িয়ে যদি করা হয়, একটু সময় বাড়িয়ে করা হয়, বা এই যে তাদের সিস্টেমটাকে একটু বিল্ড করা হয়, যে ওই ট্রেনিংয়ের মধ্যে এগুলো ঢুকানো যায়। সময় আছে, কিন্তু ওই সময়ের মধ্যে অনেক কিছু করা যায়, কিন্তু সিস্টেম বিল্ড করতে হবে। আমরা নতুন বাংলাদেশে, নতুন প্রজন্মে আমরা মনে করি আমাদের দেশ আরও সুন্দরভাবে গড়বে। এখানে কিভাবে আসবে, যে সব কিছু নতুন করে আমাদের, যে আমরা দেখব বিশ্বে এখন বিশ্বায়ন, সারা পৃথিবী এখন ওয়ার্ল্ড, প্রত্যেকটা একটা গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে, মানে সারা পৃথিবীতে একটা গ্রাম। তাই আমরা যদি আছে পাশ্চাত্যে কী হচ্ছে, প্রাচ্যে কী হচ্ছে, আমরা একসঙ্গে এই জিনিসটা আমরা একসঙ্গে করতে পারি এই বর্তমান নতুন বাংলাদেশে। আমরা আশা করব ভবিষ্যতে আমরা আমাদের কারো কাছে পিছিয়ে থাকবো না। আমরা এই জন্য চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা জিনিস যেন আমাদের যে অন্য দেশের সঙ্গে যেন কোনো বৈষম্য না হয়, যেমন একাকার করতে পারি। সারা পৃথিবীতে যেরকমভাবে চলতেছে চিকিৎসা ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজে এমন করতে হবে যেন কোনো রোগী কমপ্লেন না করে যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, সিঙ্গাপুর, ব্যাংকক, ডাক্তাররা কত ভালো ব্যবহার, মধুর ব্যবহার, এটা যেন আমরা শুনতে না। যেটা আপনি বলছিলেন যে এই যে আপনি বিভিন্ন ট্রেনিংয়ের কথা বলছিলেন, বিহেভিয়ারাল চেঞ্জেসের কথা আপনি বলছিলেন, যে আমাদের যে সার্টেন টাইম, সেই টাইমটুকুকে আরও বাড়ানো উচিত বিহেভিয়ারাল ট্রেনিংগুলো দেওয়ার জন্য। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে আসলে যারা ট্রিটমেন্ট না নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, তারা যেন অবশ্যই দেশেই এই ট্রিটমেন্টগুলো পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমরা এত কিছু জানলাম, সেই সাথে আপনি এত নিয়ম কানুনের কথা বলেন। আশা করি আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তারা ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে জানতে পারবে। সেই সাথে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আশা করি আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনি যে নিয়মগুলোর কথা বললেন, যে সুপারিশগুলো করলেন, আশা করি সেটি তাদের দৃষ্টিগোচর হবে। অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানলাম আমরা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এখন টিভির মাধ্যমে। সুন্দর প্রোগ্রাম, এবং এই ধরনের প্রোগ্রাম অতি প্রয়োজন, কারণ মিডিয়া অনেক কিছু করতে পারে। তাই আমরা আশা করি চিকিৎসা জগতে মিডিয়ার এই যে প্রভাবটা আরও যেন বাড়তে থাকে, এবং এটা অনেক অনেক দূর গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছে যাবে, এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরও হবে, এবং মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উপকৃত হবে। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমাদের পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।